রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। নমস্কার। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে সোমবার প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং এই দ্বিতীয় দফা প্রার্থী তালিকাতেই ঘোষণা করা হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর নাম। এবার বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে আফরিন বেগম। আজকে আফরিনকে আমরা আমাদের সাথে পেয়েছি। আফরিন, স্বাগত তোমাকে। প্রথমেই তোমার কাছে যে বিষয়টা, যে তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, সোজা ছাত্র আন্দোলনও করেছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে বিধানসভা ভোট, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, কি অনুভূতি, কি মনে হচ্ছে? আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানকার ছাত্রদের মূলত ইস্যু নিয়ে, তাদের সমস্যা নিয়ে যেমন কাজ করেছি, কথা বলেছি, লড়াইয়ের ময়দানে থেকেছি, ঠিক একই রকমভাবে যখন আমি একটা দায়িত্ব পেয়েছি, যে দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কথা বলার জন্য, এই লড়াইয়ের ময়দানে নেমেছি। তো এই অঞ্চলের মানুষদের যে রুটি রুজির প্রশ্ন, যে সমস্যা, দৈনন্দিন সমস্যা, সেই সমস্ত নিয়ে আমি লড়াই করব, লড়াইয়ের ময়দানে আছি। আচ্ছা, বালিগঞ্জ কেন্দ্র এমন একটা জায়গা যেখানে হচ্ছে উচ্চবিত্ত মানুষের বসবাস রয়েছে, আবার আর্থিকভাবে দুর্বল অংশের মানুষেরও বসবাস রয়েছে। ভোট প্রচারে বেরোতে হবে, মানুষের কাছে কি বার্তা দেবে? আমার মূলত মানুষের কাছে বার্তা, যে এই লড়াইটা আসলে বাংলা বাঁচানোর লড়াই। যেভাবে দীর্ঘদিন ধরে আমরা দেখি যে বাংলায় যে সরকার চলছে, সেই সরকার যেভাবে মানুষের বিরোধী নীতি চালু করছে, ঠিক একই রকমভাবে যে কেন্দ্রীয় সরকার রয়েছে, তারাও মানুষের বিরুদ্ধেই নীতি একের পর এক নিয়ে আসছে। ফলত বাংলায় মানুষ যেভাবে হচ্ছে যে তাদের রুটি রুজির প্রশ্নে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এখানে নতুন কলকারখানা নেই, শিল্প নেই, কিছু নেই, তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে। আবার একই রকমভাবে আমরা দেখছি ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য, বাংলার মানুষ হওয়ার জন্য তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। ফলত সেই একই রকমভাবে যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, তাদের হক নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের লড়াই সামিল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একই রকমভাবে আমি যেহেতু নিজে একজন ছাত্রী, আমি বুঝতে পারি এই অঞ্চলের মানুষজনদের সমস্যা, ছাত্রছাত্রীদের সমস্যা। 26,000 স্কুল উঠে গেছে, বাংলায় হচ্ছে 8,000-এর বেশি স্কুল উঠে গেছে। সরকারি স্কুল, গরিব মানুষের ছেলেমেয়েরা যে স্কুলগুলোতে যাবে, পড়াশোনা করবে, সেই স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে। দিনের পর দিন নিয়োগ নেই স্কুলগুলোতে, শুধুমাত্র শিক্ষক নেই বলে কয়েকটা সাবজেক্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষ চাইলেও পারছে না সরকারি স্কুলে পড়াতে, তাদেরকে বাধ্য হয়ে তাদেরকে বড় মাইনে দেওয়া বড় স্কুলে পাঠাতে হচ্ছে, প্রাইভেট স্কুলে পাঠাতে হচ্ছে। তাহলে গরিব মানুষগুলো যাবে কোথায়? তাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করবে না? ঠিক একই রকমভাবে যে যুব সমাজ, সেই যুব সমাজেরও যদি আমরা কাজ দেখি, তাহলে চাকরি নেই, কাজ নেই, শিল্প নেই, তাদের কর্মসংস্থান নেই। ফলত সেইটার জন্য লড়াই করার প্রয়োজনীয়তা আছে, সেটা নিয়ে লড়াই হবে। যা বালিগঞ্জ কেন্দ্র থেকে এবছর তৃণমূল প্রার্থী করেছে শোভনদেব চ্যাটার্জিকে। শোভনদেব চ্যাটার্জি রাজ্যের মন্ত্রী, দীর্ঘদিনের নেতা। এক কথায় বলতে গেলে রাজনীতির ভাষায় তিনি হেভিওয়েট একজন ক্যান্ডিডেট। তাই একজন হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে কম বয়সী তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে নিজেকে কি মনে করছে? মানে লড়াই কঠিন কি? দেখুন, হেভিওয়েট আমিও নই, হেভিওয়েট উনিও নন। হেভিওয়েট আসলে এই বালিগঞ্জের জনগণ। তারা তাদের লড়াইটার জন্য, তাদের দৈনন্দিন যে প্রশ্ন, তাদের দৈনন্দিন যে সমস্যা, সেটা তারা বুঝছে, হাড়ে হাড়ে বুঝছে। তো তারা তাদের হেভিওয়েট, তাদের যে কাজকর্ম, তারা সেটা দেখাবে। মূল প্রতিপক্ষকে বিজেপি না তৃণমূল? আসলে আপনি বলছেন বিজেপি আর তৃণমূল, আসলে বিজেপি আর তৃণমূল আসলে এক হয়ে লড়াইটা করছে মানুষের বিরুদ্ধে। তো আমরা ময়দানে রয়েছি তাদের বিরুদ্ধে লড়ার জন্য, জনগণের হয়ে কথা বলার জন্য, বাংলা বাঁচানোর জন্য। আচ্ছা, একজন তরুণ প্রজন্মের প্রার্থী, কম বয়সী প্রার্থী, রাজ্যে এখন যা ভোট চিত্র বা ভোটার সংখ্যা, তাতে দেখা যাচ্ছে 60% আমাদের রাজ্যে প্রায় কম বয়সী ভোটার। এই যে কম বয়সী ভোটার রয়েছে, এই কম বয়সী ভোটারদের জন্য আপনি জয়ী হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর বালিগঞ্জ কেন্দ্র থেকে বিধানসভায় গিয়ে কোন কথাগুলো তুলবেন বা কোন বিষয়গুলো প্রচারেও আপনি ফোকাস করবেন বলে ঠিক করছেন? দেখুন, মূলত ছাত্রদের যে স্কুল বন্ধ হওয়ার সমস্যাগুলো আমি বলেছি, সরকারি শিক্ষাকে যে ধ্বংস করা হচ্ছে,
সেটার বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো এবং সেইটা নিয়ে যাতে সরকারি স্কুলগুলো আরও বেশি করে খোলে, সাধারণ মানুষ যাতে সরকারি স্কুলে পড়িয়ে নিজের ছেলে মেয়েদেরকে পড়াতে পারে এবং কম খরচে পড়াতে পারে, বিনা মূল্যে পড়াতে পারে, সেইটার জন্য আমার লড়াই থাকবে একদিক দিয়ে। ঠিক একই রকমভাবে এই রাজ্যে যেভাবে কেন্দ্রে এনইপি চাপিয়ে দেওয়া হয়েছে, এই রাজ্যে এসিপি চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম তারা বলেছিলেন যে বিরোধিতা করছি আমরা, কিন্তু কোনো রকম কোনো বিরোধিতা না করে, কোনো রকম কিছু চেঞ্জ না করে তারা এনইপি চালু করে দিয়েছে। ফলত কলেজ শিক্ষার ক্ষেত্রে, ইউনিভার্সিটি শিক্ষার ক্ষেত্রে বহু সমস্যা দেখা দিচ্ছে। সিলেবাস এখনো পুরোপুরি কমপ্লিট নয়, বিভিন্ন রকম সিলেবাস তৈরি হচ্ছে, টিচাররা পর্যন্ত জানেন না, স্টুডেন্টরা পর্যন্ত জানেন না তারা কি করবে, এবং একটা এমন পরিস্থিতিতে তারা রয়েছে যে তাদের নাম্বার থেকে শুরু করে তাদের আগামী দিনে তারা কি শিখবে, তারা কতটা শিখতে পারবে এবং তারা সেই শিক্ষা নিয়ে তারা একটা চাকরি পাবে কিনা তারা নাজেহাল হয়ে যাচ্ছে। এবং একই সাথে প্রাইভেটাইজেশন, সেই শিক্ষাগুলো, কোর্সগুলো এমনভাবেই করা হচ্ছে যে সেগুলো প্রাইভেট সংস্থার দ্বারাই পরিচালিত করতে হবে। ফলত শিক্ষাটাকে একটা পণ্য করে দেওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধে আমার লড়াই থাকবে। এবং আগামী দিনে যাতে যুব সম্প্রদায়, আমাদের এই রাজ্যে যুব সম্প্রদায় ভিন রাজ্যে তাদেরকে চলে না যেতে হয়, এই বাংলার মানুষ তাদের বৃদ্ধাশ্রমে যাতে পরিণত না হয়, তাদের ছেলেমেয়েরা যাতে তাদের কাছে থাকতে পারে এবং তারা যাতে এই অঞ্চলে থেকে তাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারে, সেটা নিয়ে আমার লড়াই থাকবে। বালিগঞ্জ এমন একটা জায়গা যেখানে বড় সংখ্যায় বস্তি রয়েছে, যেখানে নিম্নবিত্ত আর্থিকভাবে দুর্বল অংশের মানুষজন থাকে। এক কথা বলতে গেলে তাদের ক্ষেত্রে যে বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে, শৌচাগারের সমস্যা, তারপরে এমনি গোটা বালিগঞ্জ অঞ্চল জুড়ে যে পরিবেশ ধ্বংস হচ্ছে, বা আমাদের ড্রেনের যেই সমস্যা রয়েছে, এই কথাগুলো আফরিন বেগম কি তার প্রচারে তুলে ধরবেন? অবশ্যই। আমি যেটা প্রথমেই বললাম যে বালিগঞ্জ অঞ্চলের মানুষজনের যে সমস্যা, যেভাবে স্কুল উঠে যাওয়া একটা সমস্যা, ঠিক একই রকমভাবে বস্তি অঞ্চলগুলো, তাদের বসতি, তাদেরকে যে কষ্টের সম্মুখীন হতে হয়, তাদের একটাই হচ্ছে যে শৌচালয় থাকে, তাদের শৌচালয় নেই। আমরা এর আগেও আমাদের ইলেকশনের সময় দাবি করেছিলাম যে সেখানে হচ্ছে যে শৌচালয়ের সংখ্যা প্রতিটি পরিবারের জন্য, প্রতিটি ঘরের জন্য একটি শৌচালয়ের সংখ্যা যেমন বাড়াতে হবে, ঠিক পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা তাদের জন্য করতে হবে। সেই অঞ্চলের মানুষকে আগে আমি এই আমাদের যে পশ্চিমবাংলার সরকার রয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে সেই অঞ্চলের মানুষজনদের সমস্যাগুলো আগে তারা শুনুক। তারা এতদিনই কিছু করতে পারেনি। ফলত আমরা বামপন্থীরা চাইছি গরিব প্রান্তিক মানুষ, তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর জন্য লড়াই করতে। এবং বস্তি অঞ্চল থেকে শুরু করে আমাদের বালিগঞ্জের যে নিকাশি ব্যবস্থার সমস্যা, যে একটু বৃষ্টি হলেই যে জল জমে যায় এবং 2 দিন 3 দিন জল নামে না, সেইটা নিয়ে যে ব্যবস্থা করা, সেই ব্যবস্থাগুলো করার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেইগুলো নিয়ে আমাদের লড়াই চলবে আগামী দিনে। আগের বছর বালিগঞ্জ কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছিলেন সুব্রত মুখার্জি, তিনি মারা যাওয়ার পরে বাবুল সুপ্রিয় প্রার্থী হয়। বাবুল সুপ্রিয় আগে বিজেপি ছিল, বিজেপি থেকে তৃণমূলে এসছে। তাহলে আফরিন বেগমের কাছে এবং সেই নির্বাচনে দেখা গেছিল, উপনির্বাচনে সিপিআইএম কিন্তু ভোট শতাংশের দিক দিয়ে বা বালিগঞ্জের সেকেন্ড পজিশনে এসেছিল। আফরিনের কাছে সেটা কি একটা অ্যাডভান্টেজ হবে? আমরা তো এখানে লড়াইটা করতে নেমেছি, আমরা লড়াইটা জিততে নেমেছি এবং আমরা লড়াইটা জিতবই। যেভাবে তৃণমূল বিজেপির আড়ালে দেখিয়ে তারা দেখানোর চেষ্টা করছে তারা বিজেপির মূল বিরোধী, সেখানেই আমরা দেখতে পাই বালিগঞ্জের মতো একটা যেখানে বাবুল সুপ্রিয়র মতো একজন যে দাঙ্গায় উস্কানি দিয়েছে, মাইনরিটি মানুষদের বিরুদ্ধে এমন এমন কথা বলেছে যেগুলোর জন্য দাঙ্গা লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে তৃণমূল বিজেপি থেকে নিয়ে এসে এখানে বালিগঞ্জের মানুষের জন্য নিজেদের দলে নিয়ে চলে এসে পরিশুদ্ধ করতে। ফলত মানুষ সেই সেটিং বুঝে গেছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই করার আছে, মানুষের জন্য লড়াই করার আছে এবং বাংলা বাঁচানোর লড়াই আছে। সেই লড়াইয়ে মানুষ সামিল হবেন। এসআইআর এর এখনো নিষ্পত্তি হয়নি। আপনি নির্বাচন কমিশনারের কাছে এই প্রশ্ন তুলেছিলেন, সিপিআইএম এর পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেছেন তার অন্যতম সদস্য ছিলেন আপনি। এখন ভোট ময়দানে এসআইআর কে হাতিয়ার করবেন? অবশ্যই। যে মানুষগুলো তাদের বিনা অপরাধে তাদের নাম একদিক থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা জানি যে শুধু নাম বাদ দেওয়া নয়, তাদেরকে ধূসর অঞ্চলে পরিণত করা হচ্ছে, যে তারা ভোটারও নয়, নন ভোটারও নয়, তারা কি তারা নিজেরা জানে না। এবং এই পরিস্থিতিতে রেখে যে নির্বাচন করা যাবে না সেটা আমরা আগে জানিয়ে এসেছি। ফলত সেইটার লড়াই আমাদের জারি থাকছে। তার সাথে সাথে আসলে এই এসআইআর করা শুধুমাত্র ভোটার তালিকায় নাম সংশোধন নয়, এক প্রকার বিজেপি চাইছে যে এর সাথে নাগরিকত্বটাকে জুড়ে দেওয়ার এবং নাগরিকত্বটাকে জুড়ে দিয়ে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার। ফলত এসআইআর সাথে সেটার কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু ওনারা সেটা ঘুরিয়ে করার চেষ্টা করছে। ফলত কোনো মানুষকে এইভাবে একটা ধূসর অঞ্চলে ঠেলে দিয়ে তার কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে একটা লড়াই তারা চালাচ্ছে, যে খেলা তারা চালাচ্ছে, সেটাকেও ভেঙে দিতে হবে। বাংলার মানুষ সেই খেলার কথা জানে, বাংলার মানুষ সেটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই ভোট দেবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার আগামী লড়াইয়ের জন্য